ব্যাংকার বন্ধুরা আসসালামু আলাইকুম। সবাইকে ব্যাংকার্স লার্নিং ক্লাবের আরেকটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আমরা ইউসিপি 600 এর আর্টিকেল 8 নিয়ে কথা বলছিলাম। আগের ভিডিওতে আমরা পার্ট 1 নিয়ে কথা বলেছি। পার্ট 1 বলতে আসলে ভিডিওটি বড় হয়ে গিয়েছিল, এজন্য আমরা পার্ট 1 পার্ট 2 দুইটা ভাগ করে ভিডিওটি আপলোড করেছি। এখানে আর্টিকেল 8 এ কনফারিং ব্যাংকের আন্ডারটেকিং নিয়ে কথা বলা হয়েছে। যারা সিডিসিএস পরীক্ষার প্রিপারেশন নিচ্ছেন কিংবা ব্যাংকিং ডিপ্লোমা পরীক্ষা দিচ্ছেন, ইসলামী ব্যাংকিং ডিপ্লোমা কিংবা আইবিবির ডিপ্লোমা সেকেন্ড পার্টে কিন্তু ফরেন ট্রেডের যেখানে বিভিন্ন ব্যাংকের রোলস রেসপন্সিবিলিটি নিয়ে প্রশ্ন আসে, কেস স্টাডি আসে, তাদের জন্য এই দুটো ভিডিও, বিশেষ করে কনফারিং ব্যাংকের রোলস রেসপন্সিবিলিটি এবং আন্ডারটেকিং নিয়ে আমার যে আলোচনা, তাদের খুব উপকার আসবে, এটা আমার বিশ্বাস। তো সবার প্রতি অনেক অনেক শুভকামনা থাকলো, সবার প্রতি কৃতজ্ঞতা যারা আমার পাশে ছিলেন এতদিন ধরে, আমাকে সাবস্ক্রাইব করেছেন এবং আমার চ্যানেলগুলো নিয়মিত দেখছেন, কমেন্টস করছেন, লাইক বাটনে ক্লিক করছেন, আমাকে পরামর্শ দিচ্ছেন। তা আজকে আমরা আর্টিকেল 8 এর সাব আর্টিকেলগুলো নিয়ে কথা বলবো। আগের ভিডিওতে আমরা কনফারিং ব্যাংক কি, কনফার্মেশন কি, কেন কনফারিং ব্যাংক দরকার, কনফারিং ব্যাংক থাকলে বেনিফিশিয়ারির কি কি উপকার হয়, কিংবা কনফারিং ব্যাংকের কি রিস্ক থাকে, সেগুলো নিয়ে কথা বলেছি। আশা করি আপনারা ভিডিওটি উপভোগ করেছেন। এখানে আর্টিকেল 8 এর যে ক্লজগুলো, সে ক্লজগুলো আছে এই দুটা পেজে। আপনারা ভিডিওটা পজ করে একটু ক্লজগুলো পড়ে নেবেন। যাদের কাছে আছে হার্ড কপি থেকে পড়ে নেবেন। আমরা আজকের ভিডিওতে এই ক্লজগুলোতে প্রত্যেকটা সাব আর্টিকেল নিয়ে একটা একটা ধরে ধরে আলোচনা করব। এজন্য আমি আবার রিডিং পড়ছি না, এটা আপনারা একটু পজ দিয়ে পড়ে নেবেন। এখানে একটা কনফারিং ব্যাংক কি করে, কখন করে, কিভাবে করে এবং তার কি কি করা উচিত না, বা সে যদি কোনো কাজ করতে না চায় বা তার দায়িত্ব পালন করতে না চায়, সেক্ষেত্রে তাকে কি করতে হবে, সেগুলো সম্পর্কে বিস্তারিত কথা বলা আছে। আচ্ছা, আর্টিকেল 8 এর প্রথম যে সাব আর্টিকেল, সেখানে বলা হচ্ছে যে প্রোভাইডেড দ্যাট দ্য স্টিপুলেটেড ডকুমেন্টস আর প্রেজেন্টেড টু দ্য কনফারিং ব্যাংক অর to any other nominated bank and that they constitute a complying presentation, the confirming bank must honor, এবং আরো অনেকগুলো সাব আর্টিকেল আছে এখানে, অর নেগোশিয়েট। অর্থাৎ এখানে বলা হচ্ছে এই কমপ্লাইং এর মাঝখানে একটা স্পেস পড়ে গেছে, এটা আপনারা একটু ইগনোর করবেন। অর্থাৎ এখানে বলা হচ্ছে একটা কনফারিং ব্যাংকের রোল কখন শুরু হবে এবং তার রোলটা কি হবে এই প্রথম দিকে, সেটা নিয়ে কথা বলা হচ্ছে। যেমন আপনার যখনই একটা ডকুমেন্ট কনফারিং ব্যাংকের কাছে প্রেজেন্ট করা হবে এবং ডকুমেন্টটা অবশ্যই একটা কমপ্লায়েন্ট প্রেজেন্টেশন হবে। এই যে কমপ্লায়েন্ট প্রেজেন্টেশন অর্থাৎ ইন অর্ডার একটা ডকুমেন্ট, কমপ্লায়েন্ট প্রেজেন্টেশন বা ঠিকঠাক মতো যদি ডকুমেন্টটা কনফার্মিং ব্যাংকের কাছে প্রেজেন্ট করা হয়, তখনই কনফার্মেশন ব্যাংকের দায়িত্ব শুরু হয়ে যায়। অথবা টু এনি আদার নমিনেটেড ব্যাংক, অর্থাৎ এলসিতে যদি অন্য কোনো ব্যাংকের নাম বলা থাকে নমিনেটেড ব্যাংক হিসেবে, যেটা আমরা অ্যাভেলেবেল উইথ যে ফিল্ড সেখানে উল্লেখ করে দিই, সেখানে যদি কনফারিং ব্যাংক ছাড়া অন্য কোনো ব্যাংকের নাম যদি থাকে, সেই ব্যাংকের বরাবর যদি বেনিফিশিয়ারি তার কমপ্লায়েন্ট প্রেজেন্টেশন প্রেজেন্ট করে, অর্থাৎ দুইটা ক্ষেত্রে, একটা হচ্ছে প্রেজেন্টার যখন ডকুমেন্ট নমিনেটেড ব্যাংক যেটা এলসিতে যদি উল্লেখ থাকে সেই ব্যাংকে যদি ডকুমেন্টটা প্রেজেন্ট করে, অথবা প্রেজেন্টার ডকুমেন্ট যদি কনফারিং ব্যাংকে প্রেজেন্ট করে, তাহলে কিন্তু কনফারিং ব্যাংকের দায়িত্ব শুরু হয়ে গেল। তাকে কি করতে হবে, কনফারিং ব্যাংক মাস্ট, সে অবশ্যই অনার করবে অথবা নেগোশিয়েট করবে। তো অনার কি, নেগোশিয়েট কি, এগুলো নিয়ে কিন্তু আমার অনেক আলোচনা আছে, আগের ভিডিওগুলোতে বিস্তারিত আলোচনা আছে, আপনারা একটু কষ্ট করে দেখে নেবেন। বিভিন্ন আমরা যে আর্টিকেল 2 এর সংজ্ঞা পড়েছি সেখানে বিস্তারিত আলোচনা আছে, এবং পরবর্তীতে অ্যাভেলেবেল উইথ এবং অ্যাভেলেবেল বাই নিয়ে আমার কয়েকটি ভিডিও, সিরিজ ভিডিও আছে। আপনারা যারা সিডিসিএস এর প্রিপারেশন নিচ্ছেন, যদি প্রয়োজন মনে করেন একটু দেখে নিতে পারেন। অর্থাৎ কনফারিং ব্যাংকের এই আন্ডারটেকিং এর প্রথম ক্লজটি উল্লেখ হচ্ছে কনফারিং ব্যাংকের দায়িত্ব কখন শুরু হবে। দায়িত্ব শুরু হবে সে যখন একটা কমপ্লেইন প্রেজেন্টেশন একজন প্রেজেন্টার প্রেজেন্ট করবে নমিনেটেড ব্যাংকে অথবা কনফারিং ব্যাংকে। আচ্ছা, কনফারিং ব্যাংক ইজ লায়েবল টু অনার ইভেন হোয়েন ডকুমেন্টস আর প্রেজেন্ট টু এনি আদার নমিনেটেড ব্যাংক। অর্থাৎ নমিনেটেড ব্যাংক কখন আপনি বুঝবেন, যেটা আপনার এলসিতে বলা থাকবে। এলসিতে যদি বলা না থাকে কোনো নমিনেটেড ব্যাংকের নাম, তাহলে কিন্তু কনফারিং ব্যাংকের দায়িত্ব কিন্তু এখনো শুরু হলো না। বাট এলসিতে কনফারিং ব্যাংক ছাড়া অন্য কোনো ব্যাংকের নাম যদি উল্লেখ করা থাকে এজ এ নমিনেটেড ব্যাংক, এবং বেনিফিশিয়ারি যদি কনফারিং ব্যাংকের কাছে ডকুমেন্ট প্রেজেন্ট না করে ওই নমিনেটেড ব্যাংকের কাছেও যদি ডকুমেন্ট প্রেজেন্ট করে, তাহলে কিন্তু তার দায়িত্ব বা লায়াবিলিটি শুরু হয়ে গেল। আচ্ছা, is the confirming bank obligated when beneficiary present document to a non-nominated bank instead of presenting bank? অর্থাৎ এলসিতে যে ব্যাংকগুলোর নাম বলা নাই, সেই নাম ছাড়া যদি অন্য কোনো ব্যাংকে ডকুমেন্ট প্রেজেন্ট করা হয়,
তাহলে কিন্তু কনফার্মিং ব্যাংকের অব্লিগেশন কিন্তু স্টিল শুরু হবে না, এটা কিন্তু অবশ্যই মনে রাখবেন। আচ্ছা, দেন কি বলা হচ্ছে, ইজ দ্য কনফার্মিং ব্যাংক অব্লিগেটেড হোয়েন প্রেজেন্টিং ব্যাংক ফরওয়ার্ড দ্য ডকুমেন্ট টু দ্য কনফার্মিং ব্যাংক অর টু এনি আদার নমিনেটেড ব্যাংক। অর্থাৎ এই যে এখানে নন কনফার্মিং ব্যাংক, এই নন নমিনেটেড ব্যাংকের কথা বলা হলো, যে এমন একটা ব্যাংকে সে ডকুমেন্ট জমা দিল যেটা এলসিতে বলা নাই, তাহলে কিন্তু কনফার্মিং ব্যাংকের কোনো অব্লিগেশন নাই। কিন্তু ওই ব্যাংক যদি ডকুমেন্টটা কনফার্মিং ব্যাংকের বরাবর ফরওয়ার্ড করে, কিংবা এলসিতে যে ব্যাংকের নাম উল্লেখ করা আছে এজ এ নমিনেটেড ব্যাংক, তার কাছে যদি ডকুমেন্টটা ফরওয়ার্ড করে, অর্থাৎ তার কাছে ডকুমেন্ট পৌঁছে, তাহলে কিন্তু কনফার্মিং ব্যাংকের অব্লিগেশন শুরু হয়ে গেল। তার মানে কি, যে এই ক্লজ অনুযায়ী একটা ডকুমেন্ট যখন কনফার্মিং ব্যাংকের কাছে জমা হবে অথবা এলসিতে বলা কোনো ব্যাংকের কাউন্টারে জমা হবে, তখনই কনফার্মিং ব্যাংকের দায়িত্ব শুরু হয়ে গেল। আচ্ছা, আগের যে ক্লজটা আমি দেখিয়েছিলাম অনারের পরে ডট ডট দিয়ে সরাসরি নেগোশিয়েটে চলে এসেছিলাম, অর্থাৎ মাঝখানের এইগুলো আমি উল্লেখ করিনি। এখন এখানে কিন্তু বিস্তারিত বলা আছে, সেটা হলো কনফার্মিং ব্যাংক, আমি এর আগের স্লাইডে বলেছি যে কখন থেকে তার দায়িত্ব শুরু হলো, সে অনার করবে অথবা নেগোশিয়েট করবে। কখন? এই ঘটনাগুলো যখন ঘটবে তখন সে অবশ্যই অনার করবে, আর এই ঘটনা যখন ঘটবে তখন সে অবশ্যই নেগোশিয়েট করবে। এখন এই ঘটনাগুলো কি কি? প্রথমে বলা হচ্ছে, ডকুমেন্টটা জমা দেওয়া হলো কনফার্মিং ব্যাংকের কাউন্টারে অথবা নমিনেটেড ব্যাংকের কাউন্টারে, তখনই কনফার্মিং ব্যাংককে অবশ্যই অনার করতে হবে, যদি অ্যাভেলেবেল বাই সাইড পেমেন্ট, ডেফার্ড পেমেন্ট অর অ্যাকসেপ্টেন্স উইথ দ্য কনফার্মিং। অর্থাৎ আপনার এই যে ফিল 41-এ যদি অ্যাভেলেবেল বাই সাইড পেমেন্ট অথবা ডেফার্ড পেমেন্ট অথবা অ্যাকসেপ্টেন্স বলা থাকে, উইথ কনফার্মিং ব্যাংকের নাম বলা থাকে, তাহলে তাকে অবশ্যই অনার করতে হবে। অথবা যদি বলা হয় যে অ্যাভেলেবেল ধরেন বাই সাইড পেমেন্ট যদি বলা থাকে টু অ্যানাদার, মানে কনফার্মিং ব্যাংক ছাড়া অন্য কোনো নমিনেটেড ব্যাংকের নাম বলা হলো উইথ একটা, সে ধরেন এবিসি ব্যাংক, বাই সাইড পেমেন্ট কিন্তু সে পেমেন্ট করলো না, অথবা বাই ডেফার্ড পেমেন্ট উইথ আরেকটা নমিনেটেড ব্যাংক কিন্তু সে ডেফার্ড পেমেন্টের যে আন্ডারটেকিং ইনকার করা সেটা করলো না, অথবা ডেফার্ড পেমেন্ট আন্ডারটেকিং ইনকার করলো কিন্তু সে ম্যাচুরিটিতে পেমেন্ট করলো না, সেক্ষেত্রেও কনফার্মিং ব্যাংককে সেটা অনার করতে হবে। আবার যদি এমন হয় ক্রেডিটটা অ্যাভেলেবেল বাই অ্যাকসেপ্টেন্স থাকে উইথ অ্যানাদার নমিনেটেড ব্যাংক থাকে, সেই নমিনেটেড ব্যাংক যদি তার ড্রাফট অ্যাকসেপ্ট করলো না, কিংবা ড্রাফট অ্যাকসেপ্ট করলো কিন্তু ম্যাচুরিটিতে পেমেন্ট করলো না, তাহলেও কিন্তু কনফার্মিং ব্যাংকের দায়িত্ব চলে আসে এটা অনার করা। অথবা যদি এমন হয় বাই নেগোসিয়েশন বলা থাকে উইথ আরেকটা নমিনেটেড ব্যাংকের কথা বলা থাকে কিন্তু সেই ব্যাংক নেগোশিয়েট করলো না, তাহলেও কিন্তু কনফার্মিং ব্যাংক এখানে অনার করবে। এই জিনিসটা কিন্তু আপনি অবশ্যই মনে রাখবেন, এটা নিয়ে সিডিসিএস পরীক্ষায় প্রশ্ন আসে। সেটা হলো নমিনেটেড বাই নেগোসিয়েশন উইথ নমিনেটেড ব্যাংক যদি থাকে, সেক্ষেত্রে কিন্তু কনফার্মিং ব্যাংকের দায়িত্ব হচ্ছে, নমিনেটেড ব্যাংক যদি নেগোশিয়েট না করে কনফার্মিং ব্যাংকের দায়িত্ব হচ্ছে অনার করা, নট নেগোশিয়েট করা। আপনি দেখেন এখানে কি বলা হচ্ছে, নমিনেটেড ব্যাংক নেগোশিয়েট করলো না, কনফার্মিং ব্যাংকের দায়িত্ব অনার করা, নেগোশিয়েট করা না, এটা মনে রাখবেন। তাহলে কনফার্মিং কখন নেগোশিয়েট করবে বলা হচ্ছে, এখানে দেখেন মাস্ট নেগোশিয়েট উইদাউট রিকোর্স ইফ দ্য ক্রেডিট ইজ অ্যাভেলেবল বাই নেগোসিয়েশন উইথ দ্য কনফার্মিং ব্যাংক। অর্থাৎ কনফার্মিং ব্যাংক শুধুমাত্র যদি বাই নেগোসিয়েশন উইথ কনফার্মিং ব্যাংক থাকে তখনই সে নেগোশিয়েট করতে পারবে। আর যদি এলসিটা বাই নেগোসিয়েশন উইথ নমিনেটেড ব্যাংক থাকে, অর্থাৎ উইথ নমিনেটেড ব্যাংক অর্থাৎ কনফার্মিং ব্যাংক ব্যতীত অন্য কোনো ব্যাংক থাকে, তাহলে কিন্তু কনফার্মিং ব্যাংক নেগোশিয়েট করবে না, অনার করবে। এই জিনিসটাই খুবই ট্রিকি, এটা অবশ্যই যারা সিডিএস পরীক্ষা দিচ্ছেন তাদের এটা মনে রাখতে হবে। এই কথাগুলি আমি এখানে একটা সাইনের আকারে নিয়ে আসছি, যে অ্যাভেলেবেল যদি বাই এবিসি ব্যাংক, এটা এবিসি ব্যাংক ধরেন, এটা একটা আদার দেন কনফার্মিং ব্যাংকের নাম, এটা বাই সাইড পেমেন্ট সে পে করলো না, তাহলে কনফার্মিং ব্যাংক মাস্ট অনার করবে। বাই ডেফার্ড পেমেন্ট আন্ডারটেকিং ইনকার করলো না, কনফার্মিং ব্যাংক মাস্ট অনার করবে। ডেফার্ড পেমেন্ট আন্ডারটেকিং ইনকার করলো কিন্তু পেমেন্ট করলো না, কনফার্মিং ব্যাংক মাস্ট অনার করবে। বাই এবিসি ব্যাংক উইথ এবিসি ব্যাংক বাই অ্যাকসেপ্টেন্স যদি থাকে, এবিসি ব্যাংক অ্যাকসেপ্টেন্স মানে ড্রাফটটা অ্যাকসেপ্ট করলো না, কিংবা ড্রাফট অ্যাকসেপ্ট করলো পেমেন্ট করলো না, তাহলে কিন্তু কনফার্মিং ব্যাংককে মাস্ট অনার করতে হবে। আর যদি বাই নেগোসিয়েশন
উইথ এবিসি ব্যাংক থাকে, এবিসি ব্যাংক নেগোশিয়েট করলো না, তাহলে কনফার্মিং ব্যাংকে অনার করতে হবে। আর যদি এমন হয় যে বাই নেগোসিয়েশন উইথ কনফার্মিং ব্যাংকের নাম থাকে, তাহলে কনফার্মিং এটা নেগোশিয়েট করবে। এটাই হচ্ছে ক্লজের প্রথম পার্ট। আচ্ছা, এখন ক্লজের সাব আর্টিকেল বিতে কি বলা হচ্ছে, এন কনফার্মিং ব্যাংক ইজ ইররিভোকেবলি বাউন্ড টু অনার অর নেগোশিয়েট অ্যাজ অফ দ্য টাইম ইট অ্যাডস ইটস কনফার্মেশন টু দ্য ক্রেডিট। অর্থাৎ সে কখন থেকে ইররিভোকেবলি বাউন্ড হবে। আমরা আগের ক্লজে বলেছি সে কখন অনার করবে, কখন নেগোশিয়েট করবে। মাস্ট, আগের ক্লজে কিন্তু মাস্ট অনার এবং মাস্ট নেগোশিয়েট বলা ছিল, ঠিক কখন থেকে সে অনার বা নেগোশিয়েট করবে সেটা বলা হচ্ছে। আর এখানে বলা হচ্ছে একটা কনফার্মিং ব্যাংক কখনই বাউন্ড হবে, অনার এবং নেগোশিয়েট করতে সে বাধ্য হবে, কোন সময় থেকে সেটা বলা হচ্ছে। সে সময়টা হচ্ছে যখন থেকে সে তার অ্যাড কনফার্মেশন অ্যাড করা হবে, অর্থাৎ সে যখনই অ্যাড কনফার্মেশন দেবে সেই সময় থেকেই সে ইররিভোকেবলি বাউন্ড টু অনার অর নেগোশিয়েট। দেখেন এখানে কি বলা হচ্ছে যে একটা অ্যাড কনফার্মিং ব্যাংক একটা এলসি হাতে পেলো এবং সে 11টা বাজে, অর্থাৎ দিনের 11টায় সে এটা কনফার্ম করলো, অর্থাৎ অ্যাড কনফার্মেশন যে মেসেজ সে সেটা ট্রান্সমিট করলো। ঠিক এর কিছুক্ষণ পরেই যদি ডকুমেন্ট প্রেজেন্ট করা হয়, তাহলে কিন্তু তার এটা অনার বা নেগোশিয়েট করতে হবে। সে যে সিচুয়েশনে থাকে সেইটাই তাকে করতে হবে। উইল ইট অব্লিগেট দ্য কনফার্মিং ব্যাংক টু পে? অবশ্যই। অর্থাৎ সে 11টা বাজে যদি কনফার্ম করে, 11টার পর থেকেই কিন্তু তার ইররিভোকেবলি সে বাউন্ড টু নেগোশিয়েট অর অনার। আচ্ছা, এখন দেখেন সাব আর্টিকেল সি তে কি বলা হচ্ছে, এ কনফার্মিং ব্যাংক আন্ডারটেক্স টু রিএম্বার্স অ্যানাদার nominated bank that has honored or negotiated a complaint presentation and forward the document to the confirming bank. আচ্ছা, একটা কনফার্মিং ব্যাংক রিইম্বার্স করবে অ্যানাদার নমিনেটেড ব্যাংক, অর্থাৎ সে আমি অ্যাড কনফার্মেশন দিলাম এবং এলসিতে অন্য একটা ব্যাংকের নাম এজ এ নমিনেটেড ব্যাংক উল্লেখ করা থাকলো, এখন ওই নমিনেটেড ব্যাংক সে অনার করলো বা নেগোশিয়েট করলো, তাহলে কিন্তু আমার ওই নমিনেটেড ব্যাংককে যে তার অনার বা নেগোসিয়েশন এগেইনস্টে তাকে যে আবার রিইম্বার্স করা, অর্থাৎ তাকে আবার পেমেন্ট করে দেওয়া, এটা কিন্তু তার একটা আন্ডারটেকিং এর মধ্যে পড়ে যায়। এবং এটা কখন হবে, যদি এটা কমপ্লেইন প্রেজেন্টেশন হয় এবং এই ডকুমেন্টটা যদি কনফার্মিং ব্যাংকের বরাবর ফরওয়ার্ড করা হয়, তারপরে কিন্তু সে রিইম্বার্স করবে, তার আগে নয়। এখানে আসলে সিনারিওটা কি একটু কল্পনা করেন যে একটা এলসি হলো, এলসিটাতে আমরা অ্যাভেলেবেল 41D তে একটা আলাদা নমিনেটেড ব্যাংকের নাম বললাম, সে ইট ইজ XYZ ব্যাংক, আর এলসিটা কনফার্ম করলো ABCD ব্যাংক। এখন বেনিফিশিয়ারি ডকুমেন্ট জমা করলো নমিনেটেড ব্যাংক XYZ ব্যাংকের কাছে, নমিনেটেড ব্যাংক সে ডকুমেন্টটা অনার করলো বা নেগোশিয়েট করলো এলসির প্যাটার্ন অনুযায়ী, দেন ডকুমেন্টটা কিন্তু এলসি ইস্যুইং ব্যাংকের কাছে সে ফরওয়ার্ড করতে হবে। এবং এলসি ইস্যুইং ব্যাংক যদি দেখে যে এটা একটা কমপ্লেইন প্রেজেন্টেশন, সে তাকে কিন্তু রিইম্বার্স করবে, অর্থাৎ নমিনেটেড ব্যাংক যেটা তাকে কিন্তু সে পেমেন্টটা করে দেবে। এটাই এলসি যে কনফার্মিং ব্যাংক তার একটা আন্ডারটেকিং। আচ্ছা, এরপরে কি হচ্ছে, রিইম্বার্সমেন্ট ফর দ্য অ্যামাউন্ট অফ কমপ্লেইন প্রেজেন্টেশন আন্ডার এ ক্রেডিট অ্যাভেলেবল বাই অ্যাকসেপ্টেন্স অর ডেফার্ড পেমেন্ট ইজ ডিউ এট ম্যাচুরিটি হোয়েদার অর নট অ্যানাদার নমিনেটেড ব্যাংক প্রিপেইড অর পারচেস বিফোর ম্যাচুরিটি। অর্থাৎ যদি এলসিটা হয় ডেফার্ড এলসি হয় বা বাই অ্যাকসেপ্টেন্স এলসি হয়, সেক্ষেত্রে কি হবে, ডেফার্ড পেমেন্ট হলে ডেফার্ড পেমেন্ট আন্ডারটেকিংটা ইনকার করবে নমিনেটেড ব্যাংক, দেন অ্যাট ম্যাচুরিটিতে সে পেমেন্ট করে দেবে, অথবা ম্যাচুরিটির আগে সে প্রিপে বা পারচেস করতে পারে। একইভাবে অ্যাকসেপ্টেন্স বাই অ্যাকসেপ্টেন্স যদি হয়, সে ড্রাফট অ্যাকসেপ্ট করে নেবে এবং একটা অ্যাকসেপ্টেন্সের ডেট দিবে, সেই ম্যাচুরিটি ডেটে সে পেমেন্ট করে দেবে। আর ম্যাচুরিটি ডেটের আগে যদি কোনো কারণে সে পেমেন্ট করুক বা না করুক, অ্যাট দ্য ম্যাচুরিটি ডেটে কিন্তু অ্যাট কনফার্মিং ব্যাংক ওই নমিনেটেড ব্যাংকে তার পেমেন্ট করে দিতে হবে। এটাই হচ্ছে এটার সারমর্ম। A confirming bank's undertaking to reimburse another nominated bank is independent of the confirming bank's undertaking to the beneficiary. আমরা আগের ভিডিওতে বলেছি কনফার্মিং ব্যাংক যখন একটা এলসি কনফার্ম করে, সে আসলে বেনিফিশিয়ারিকে ডাবল এসিউরেন্স দেয়, মানে এডিশনাল এসিউরেন্স দেয় যে তোমাকে আমি ডকুমেন্ট ঠিক থাকলে পেমেন্ট করে দিব। এখন ওই কনফার্মিং এলসিতে যদি কোনো একটা আলাদা নমিনেটেড ব্যাংক থাকে, অন্য একটা নমিনেটেড ব্যাংক থাকে, এবং ওই নমিনেটেড ব্যাংক এলসির ধরন অনুযায়ী যদি সে অনার বা নেগোশিয়েট করে, কিন্তু কনফার্মিং ব্যাংকের দায়িত্ব ওই নমিনেটেড ব্যাংকের কাছে পেমেন্টটা রিইম্বার্স করা, অর্থাৎ ওই নমিনেটেড ব্যাংককে পেমেন্ট করে দেওয়া। এই যে নমিনেটেড ব্যাংককে কনফার্মিং ব্যাংক পেমেন্ট করে দিচ্ছে, এটাও কিন্তু একটা আন্ডারটেকিং।
নমিনেটেড ব্যাংকের বরাবরে। তো এই আন্ডারটেকিংটা কনফাইং ব্যাংক বেনিফিশিয়ারিকে যে আন্ডারটেকিং দিচ্ছে এই দুটা কিন্তু ইন্ডিপেন্ডেন্ট, একটার সাথে আরেকটা কোনো সম্পর্ক নাই, একটার সাপেক্ষে আরেকটার সাথে কোনো শর্তযুক্ত নেই, দুইটাই সম্পূর্ণ সেপারেট আন্ডারটেকিং। আচ্ছা, এখানে কি বলছে, whether or not there is a reimbursement clause confirming bank issues two separate undertaking when it's a confirmation। আচ্ছা, রিইম্বার্সমেন্ট ক্লজ থাকুক বা না থাকুক, আপনি যখন একটা এলসি এজ এ কনফার্মিং ব্যাংক আপনি কনফার্ম করছেন, আপনি কিন্তু আসলে সেপারেট আন্ডারটেকিং দিচ্ছেন। একটা হচ্ছে বেনিফিশিয়ারিকে পেমেন্ট করে দেওয়ার জন্য আন্ডারটেকিং, আর এটা হচ্ছে যদি নমিনেটেড ব্যাংক থাকে নমিনেটেড ব্যাংককে তার অনার বা নেগোশিয়েট করার পর তাকে পেমেন্ট করে দেওয়ার বা রিইম্বার্স করার আন্ডারটেকিং। তো এখানে নর্মালি আমাদের দেশে যে প্র্যাকটিস, আপনারা যারা এলসি ওপেনিংয়ে কাজ করেন আপনারা কিন্তু খুব কমই দেখবেন যে নমিনেটেড ব্যাংক এবং কনফার্মিং ব্যাংক দুটো আলাদা ব্যাংক, দুটা একই সাথে হয় বলে আপনাদের কাছে মনে হবে এখানে দুটা আলাদা সেপারেট আন্ডারটেকিং কেন আসছে। কিন্তু যদি এমন হয় যে অ্যাভেলেবেল উইথ ওখানে নমিনেটেড ব্যাংক হিসেবে এবিসিডি ব্যাংক বলা আছে, কনফার্মিং ব্যাংক এক্সওয়াইজেড ব্যাংক, তাহলে কিন্তু এই এক্সওয়াইজেড ব্যাংক অর্থাৎ কনফার্মিং ব্যাংক এবিসিডি ব্যাংককেও কিন্তু পেমেন্ট দেবে, একটা আন্ডারটেকিং বাই ডিফল্ট হয়ে যাচ্ছে, আর বেনিফিশিয়ারির প্রতি একটা আন্ডারটেকিং হয়ে যাচ্ছে। সো এখানে যদি কনফার্মিং ব্যাংক এবং নমিনেটেড ব্যাংক আলাদা হয় তাহলে একটা দুইটা সেপারেট আন্ডারটেকিং এর কথা এখানে বলা হচ্ছে। এই সেপারেট আন্ডারটেকিংটা কি, একটা হচ্ছে টু পে দ্য বেনিফিশিয়ারি টু রিইম্বার্স অ্যানাদার নমিনেটেড ব্যাংক যদি থাকে, অর্থাৎ যদি নমিনেটেড ব্যাংক আলাদা হয়। আচ্ছা, আন্ডারটেকিং টু রিইম্বার্স এ নমিনেটেড ব্যাংক ইজ কমপ্লিটলি ইন্ডিপেন্ডেন্ট অফ দ্য আন্ডারটেকিং টু পে বেনিফিশিয়ারি। একই কথা এখানে আবার বলা হচ্ছে, ইফ এ নমিনেটেড ব্যাংক প্রিপেজ বেনিফিশিয়ারি আন্ডার আর্টিকেল 12 বিফোর ম্যাচুরিটি ইন কেস অফ ক্রেডিট বাই অ্যাকসেপ্টেন্স অর বাই ডেফার্ড পেমেন্ট, কনফার্মিং ইজ নট অব্লিগেটেড টু পে বিফোর ম্যাচুরিটি, কনফার্মিং ইজ অব্লিগেটেড অনলি পে অন ম্যাচুরিটি। অর্থাৎ যদি নমিনেটেড ব্যাংক আলাদা একটা ব্যাংক থাকে এবং সে যদি ডেফার্ড পে এবং বাই অ্যাকসেপ্টেন্স এলসির ক্ষেত্রে যদি এমন হয় যে ম্যাচুরিটি ডেটের আগে সে পেমেন্ট করে দিল, এখন কনফার্মিং ব্যাংক যেহেতু নমিনেটেড ব্যাংকে পেমেন্ট করার ব্যাপারেও সে আন্ডারটেকিং দিয়েছে, কিন্তু নমিনেটেড ব্যাংক যদি ম্যাচুরিটি ডেটের আগে পেমেন্ট করেও দেয়, কনফার্মিং ব্যাংক ম্যাচুরিটি ডেটেই নমিনেটেড ব্যাংকে পেমেন্ট করবে, তার আগে করতে সে বাধ্য না। কনফার্মিং ব্যাংক ইজ অব্লিগেটেড অনলি টু পে অন ম্যাচুরিটি, অর্থাৎ কনফার্মিং ব্যাংক শুধুমাত্র ম্যাচুরিটি যখন হবে তখনই সে পেমেন্ট করবে, যদিও নমিনেটেড ব্যাংক আগেই পেমেন্ট করে দিচ্ছে, কিন্তু কনফার্মিং ব্যাংক এক ম্যাচুরিটিতেই সে পেমেন্ট করবে, এটা এখানে বলা হচ্ছে। আচ্ছা, ডি নাম্বার আর্টিকেলেটেড মানে সাব আর্টিকেল ডি কি বলছে, ইফ এ ব্যাংক ইজ অথরাইজড অর রিকোয়েস্টেড বাই দ্য ইস্যুইং ব্যাংক টু কনফার্ম এ ক্রেডিট বাট ইট ইজ নট প্রিপেয়ার্ড টু ডু সো, it must inform the issuing bank without delay and may advise the creditor without confirmation। অর্থাৎ এখানে আর্টিকেলটাতে কয়েকটা জিনিস বলা হচ্ছে, আমরা আগের ভিডিওতে দেখেছি যে কখন এলসি ইস্যুইং ব্যাংক অথরাইজ করছে আর কখন রিকোয়েস্ট করছে, আমরা সেটা আগের ভিডিওতে আলোচনা করেছি, এখানে আরেকটা নিয়ে আলোচনা করলাম না। এখন কনফার্মিং ব্যাংক যাকে অথরাইজ করা হলো বা রিকোয়েস্ট করা হলো সে আসলে কনফার্ম করতে রাজি না, সে কেন রাজি না বা রাজি নাও হতে পারে, এগুলো নিয়ে কিন্তু আমরা আগে কথা বলেছি, আজকেও একটু কথা বলবো। সে রাজি নাও হতে পারে, যদি রাজি না হয় তাহলে সে কি করবে, সে মাস্ট ইনফর্ম, তাকে অবশ্যই ইস্যুইং ব্যাংকে এটা ইনফর্ম করতে হবে উইদাউট ডিলে, অতি দ্রুত, মানে দেরি না করে তাকে সাথে সাথে জানাতে হবে একটা ফিরতি মেসেজ দিয়ে যে আমি কনফার্ম করতে রাজি না। এবং সে চাইলে সে যদি চায় অ্যাডভাইস, সে এলসিটা অ্যাডভাইস করে দিতে পারে উইদাউট কনফার্মেশন, বেনিফিশিয়ারিকে কনফার্মেশন না দিয়েও এলসিটা অ্যাডভাইস করতে পারে। অর্থাৎ যদি একটা কনফার্মিং ব্যাংকে অথরাইজ করা হয় বা রিকোয়েস্ট করা হয় এলসি ইস্যুইং ব্যাংকের পক্ষ থেকে, সে যদি সেটা করতে রাজি না হয় সে অবশ্যই কোনো দেরি না করে এলসি ইস্যুইং ব্যাংকের কাছে সেটা সে জানিয়ে দেবে যে আমি এটা করতে রাজি না। এবং সে কিন্তু কেন করতে রাজি না এটা আসলে জানাতে বাধ্য কিনা আমরা একটু পরে কথা বলছি, বাট তাকে যেটা করতে হবে মাস্ট সেটা হচ্ছে ইস্যুইং ব্যাংকে সে জানাতে হবে যে আমি এটা করতে রাজি না, এবং সে চাইলে অ্যাডভাইস করতে পারবে এলসিটা উইদাউট কনফার্মেশনে। আচ্ছা, a bank that is requested to add confirmation is not obligated to add its confirmation, but the bank is obligated to inform the issuing bank if it is not interested to add confirmation। অর্থাৎ এখানে একটা ব্যাংক যখন রিকোয়েস্ট করা হয় তাকে, তখন সে নট অব্লিগেটেড, সে অ্যাড কনফার্মেশন করবে কি করবে না এটা নিয়ে তার উপর কোনো মানে চাপানো যাবে না, সে চাইলে করতে পারে নাও চাইতে পারে, এটা হচ্ছে নট অব্লিগেটেড, মানে কনফার্ম করবে কি করবে না এটা নিয়ে তার কোনো অব্লিগেশন নাই, সে চাইলে করতে পারে নাও করতে পারে। বাট অব্লিগেশনটা কোথায়, ইনফর্ম করা, ইস্যুইং ব্যাংকে ইনফর্ম করা, সে যে করবে না, যদি না করতে চায় সেটা ইনফর্ম করাটা তার অব্লিগেশনের মধ্যে পড়ে যায়। এই দুইটা কখন তার কোনো অব্লিগেশন নেই, কখন অব্লিগেশন আছে, এই দুইটা মনে রাখবেন, দুইটা ট্রিকি, এবং সিটিসিএস পরীক্ষায় এই অপশন থেকে প্রশ্ন আসে। আচ্ছা, এখন একটা ব্যাংক কেন সে কনফার্ম করবে না, সে ডিক্লাইন কি কারণে ডিক্লাইন করতে পারে, আমি এখানে কয়েকটা কারণ দিয়েছি, একটু পজ করে পড়ে নেবেন।
সে ধরেন এমন হতে পারে ইস্যুইং ব্যাংকে, আমি বাংলায় বলে দিচ্ছি, ইস্যুইং ব্যাংকের যে ব্যাংক কনফার্ম করতেছে তার সাথে আসলে কোনো অ্যাকাউন্ট মেনটেন করা নাই। এখন কনফার্মিং ব্যাংক এটা নিয়ে সন্দিহান যে সে আরেকটা ব্যাংক থেকে আমাকে আবার পেমেন্ট করবে পরে, আমি করব না। তার সাথে যদি আমার অ্যাকাউন্ট থাকে আমি সরাসরি তার অ্যাকাউন্ট ডেবিট করে পেমেন্ট করে দিব। আমার জন্য কাজটা সহজ, আমি ঝামেলায় যেতে চাই না, এই জন্য আমি কনফার্ম করব না। অর্থাৎ অ্যাকাউন্ট না থাকলে অনেক সময় কনফার্ম করতে চায় না। এরপর ধরুন অনেক সময় অ্যাকাউন্ট থাকে কিন্তু কনফার্মেশনের যে একটা ক্রেডিট লাইন থাকে, আপনারা জানেন যারা কনফার্ম করে তাদের কিন্তু একটা লিমিট থাকে, যে কোনো একটা ব্যাংকের একটা লিমিট থাকে বা একটা দেশের লিমিট থাকে, বা বড় ব্যাংকগুলোর জন্য বড় লিমিট, ছোট ব্যাংকের জন্য ছোট লিমিট, সব মিলে দেশের একটা লিমিট থাকে। ওই লিমিট যদি খালি না থাকে তাহলে কিন্তু সে কনফার্মেশন করতে চায় না। লিমিট এক্সিস্ট বাট এক্সস্টেড, কোনো মানে অলরেডি লিমিট পুরোপুরি কাভার হয়ে গেছে, সেক্ষেত্রে কিন্তু সে কনফার্ম নাও করতে পারে। এখন ব্যাংকের সাথে লিমিট আছে কিন্তু কান্ট্রি লিমিট আপনার এক্সস্টেড হয়ে গেছে, অর্থাৎ কান্ট্রি লিমিট শেষ হয়ে গেছে, তাও সে কিন্তু করতে না পারে, মানে সে চাইলে কনফার্মেশন অ্যারেঞ্জ না করতে পারে, অর্থাৎ কনফার্মেশন দিতে না পারে। আমরা এটা যারা এলসি ওপেনিংয়ে কাজ করি তারা কিন্তু এটা অহরহ দেখতে পাই। আবার অনেক সময় টার্মস এন্ড কন্ডিশন, এলসি টার্মস এন্ড কন্ডিশন যদি ফেভারেবল না হয়, হ্যাঁ, যদি তার পছন্দ না হয় সেক্ষেত্রেও কিন্তু সে কনফার্ম করতে নাও চাইতে পারে। তবে ইট ইজ এ মাস্ট টু স্টেট দ্য রিজন ফর দ্য ডিক্লাইন। সে যে ডিক্লাইন করছে যে আমি কনফার্ম করব না, সে কি তাকে এই রিজনটা তাকে বলতে বাধ্য? না, এটা মনে রাখবেন। সে কনফার্ম করবে না এটা সে বলতে বাধ্য, দ্রুত জানাতে বাধ্য, বাট সে কেন কনফার্ম করবে না সেটা সে জানাতে বাধ্য না। সে জাস্ট উল্লেখ করতে পারে যে আমি নট এবল বা আই আর নট ইন পজিশন টু কনফার্ম ইউর রিকোয়েস্ট, আমি কনফার্ম করব না। A bank that is not interested to confirm may advise the credit without adding its confirmation. এটা হলো আমি যদি কনফার্মেশন নাও করি, আমি চাইলে আমি কনফার্ম না করেও এলসিটা বেনিফিশিয়ারিকে অ্যাডভাইস করে দিতে পারি। এটা কখন ঘটে? যখন আমার এলসি অ্যাডভাইজিং ব্যাংক এবং আমি যাকে কনফার্ম করতে বলছি সেম ব্যাংক হয়, অর্থাৎ তার কাছে যখন এলসিটা যায় সে অ্যাডভাইস করবে উইথ কনফার্মেশন। এখন সে কনফার্ম করতে চাচ্ছে না, সে কিন্তু কনফার্ম না করেও এলসিটা উইদাউট কনফার্মেশনে বেনিফিশিয়ারিকে এলসিটা অ্যাডভাইস করতে পারে। আমি যেটা একটু আগে বললাম যে অনেক সময় ব্যাংকের নিজস্ব কিছু পলিসি থাকে, ওই ধরনের পলিসি অনুযায়ী, আমি এখানে পুরো নাম দিলাম না, একটা বিষয় আমাদের ওয়ার্ল্ড ক্লাস একটা ব্যাংক আছে, এরা কিন্তু কখনোই কিছু কিছু পণ্যের জন্য সে কখনোই কনফার্ম করে না। যেমন ধরেন যদি পণ্যটা এমন হয় যে এনভায়রনমেন্টের ডেস্ট্রয় ঘটায়, সে ধরেন কাঠের লগ, উড লগের এলসি আমরা বাংলাদেশে এক সময় প্রচুর করতাম। আমাদের যে বৈদ্যুতিক পিলার, আমরা কাঠের পোল নিয়ে আসতাম, আমরা বিশেষ করে নরওয়ে, ফিনল্যান্ড এইসব জোন থেকে, যারা এলসি করেন তারা জানেন। ওইসব দেশে কিছু গাছ আছে একদম স্ট্রেট, অনেক লম্বা, এই গাছের আমরা এলসি করতাম যে বিদ্যুতের পিলার হিসেবে কাজ করার জন্য। এখন এই ব্যাংকের কাছে যদি আপনি এলসিটা পাঠান বা কনফার্ম করতে বলেন, সে কিন্তু কখনোই করবে না, কারণ এই কাঠ আপনাকে কি করতে হবে, গাছ ধ্বংস করে, অর্থাৎ পরিবেশ ধ্বংস করে কাঠগুলো কেটে আপনাকে পাঠাতে হবে, এই জন্য সে তার পলিসিতে এটা নাই, সে কনফার্ম করবে না। তো এরকম হতে পারে অনেক সময়। এখানে যেটা লেখা আছে, অনেক সময় লিমিট ছিল, আপনি এলসি করলেন, এখন আবার এলসি করে ভ্যালু ইনক্রিজ করবেন, কিন্তু আপনার লিমিট যেটা ছিল সেটা আপনার অকুপাইড হয়ে গেছে। এখন ইনক্রিজ করার যে অ্যামাউন্ট সেটার জন্য লিমিট খালি নেই, সে চাইলে কিন্তু এলসিটা কনফার্ম করলো, কিন্তু এলসির অ্যামেন্ডমেন্ট করে যদি এলসির আপনি ভ্যালু ইনক্রিজ করেন সেটাও চাইলে কনফার্ম নাও করতে পারে। অর্থাৎ আপনি $1,00,000 এলসি করলেন, সেটা কনফার্ম করলো, পরে $30,000 বাড়াচ্ছেন, এখন লিমিট খালি নাই, সে বলতে পারে যে না আমি 30,000 কনফার্ম করবো না, সেটাও কিন্তু চাইলে সে করতে পারে। আচ্ছা, হাউ লং ডাজ এ কনফার্মেশন এক্সিস্ট? কতদিনের জন্য এই কনফার্মেশনটা থাকে? এই যে একটা ব্যাংক কনফার্মেশন অ্যারেঞ্জ করলো, এই কনফার্মেশনের কার্যক্রমটা কতদিন ধরে থাকে, অর্থাৎ এটা কতদিন এক্সিস্টেন্স থাকে। তো এটা এখানে আমি কয়েকটা কারণ নিয়ে এসেছি। সেটা হলো যতদিন এলসিটার মানে ওই ক্রেডিট, যেটা ডকুমেন্টেড ক্রেডিট, এলসি লেটার অফ ক্রেডিট বা ক্রেডিট যেভাবে নাম ডাকেন না কেন, যতদিন এই ক্রেডিটটা বেঁচে আছে, অর্থাৎ এক্সপায়ার্ড না হবে, ততদিন পর্যন্ত এই কার্যক্রমটা থাকতে পারে। বা একটা সাইট বিল বা অর্থাৎ সাইট এলসি হলো, এখন শুধুমাত্র যেদিনই দেখা গেলো পুরো সাইট মানে একটা লেটার অফ ক্রেডিটের যত ডলারের এলসি অত ডলারই ইউটিলাইজ হয়ে গেল, বাট এখনো পেমেন্ট হয়নি, ডকুমেন্ট ট্রানজ্যাকশন ট্রানজিট পয়েন্টে আছে, বা অন্য কোনো কারণে ডকুমেন্ট আটকে আছে, বা ডিসক্রিমিনেন্ট ডকুমেন্ট ছিল এখনো পেমেন্ট হচ্ছে না, অর্থাৎ এলসিটার কার্যক্রম এখনো শেষ হয়নি, ফাইনালি পেমেন্ট রিলিজ হয়নি, ততদিন এই কনফার্মেশনের কার্যক্রম থাকবে। ঠিক একইভাবে যদি ডেফার্ড এলসি বা বাই অ্যাকসেপ্টেন্স এলসি হয়, সেক্ষেত্রে ম্যাচুরিটি ডেট অলরেডি পার হয়ে গেছে বা ম্যাচুরিটি ডেটে পেমেন্ট হয়ে যাচ্ছে, কিন্তু ফাইনাল যে পেমেন্ট, অর্থাৎ ফাইনালি যে পেমেন্টটা সেটেল হওয়া অ্যাপ্লিকেন্টের কাছ থেকে নিয়ে, সেই সেটেল না হওয়া পর্যন্ত কিন্তু এই কনফার্মেশনটা এক্সিস্ট থাকে। এখন যদি একটা ডকুমেন্টের ডিসক্রিপেন্সি থাকে, তখন এই কনফার্মেশন অ্যারেঞ্জমেন্টটা কিভাবে কাজ করে? কনফার্মিং ব্যাংক ইজ রিলিভ অফ ইটস অব্লিগেশন ফর দ্য অ্যামাউন্ট অফ দ্য ড্রয়িং দ্যাট ইজ ডিসক্রিমেন্ট।
আবার কনফার্মিং ব্যাংক রিমেইন অব্লিগেটেড ইফ দ্য ডকুমেন্ট আর কারেক্টেড অ্যান্ড রিপ্রেজেন্টেড উইদিন দ্য লেটেস্ট প্রেজেন্টেশন ডেট। এটার মানে হচ্ছে কনফার্মিং ব্যাংক যে এলসি রেজিস্ট্রে সে কনফার্মেশন অ্যারেঞ্জ করলো, তার কোনো একটা ডকুমেন্ট যদি ডিসক্রিমিনেন্ট ডকুমেন্ট থাকে তাহলে কিন্তু সে এই কনফার্মেশনের যে তার দায়িত্ব, আমরা প্রথম সাব আর্টিকেলগুলোতে পড়েছি যে অনার করা, নেগোশিয়েট করা বা অন্যান্য দায়িত্বগুলো, সেই দায়িত্বগুলো সে কিন্তু রিলিফ পাবে যদি ডকুমেন্ট ডিসক্রিমেন্সি হয়। আবার যদি এমন হয় ডিসক্রিমেন্ট ডকুমেন্ট ছিল, সে ডিসক্রিমেন্সি কোড করলো, এখন ডিসক্রিমেন্সি কারেকশন করে লেটেস্ট প্রেজেন্টেশন ডেটের পূর্বেই ডিসক্রিমেন্সির ঠিকঠাক করে নতুন কারেক্টেড ডকুমেন্ট প্রেজেন্ট করা হলো, তাহলে কিন্তু আবার তার সেই কনফার্মেশনের যে কার্যক্রম সেটা আবার পুনরায় জীবিত হয়ে গেল, অর্থাৎ তাকে আবার তার দায়িত্ব পালন সে করতে হবে। আগে যেটা রিলিফ ছিল সেটা আবার তার উপর একটা অব্লিগেশন চলে আসবে। আচ্ছা, হোয়াট ইফ দ্য ডকুমেন্টস আর নট কার্ড অর curable and discrepancy are finally waived by the issuing bank? এখানে প্রশ্নটা হচ্ছে, আপনি যদি ডকুমেন্টটা কিউরেবল না হয়, অর্থাৎ এমন ডিসক্রিপেন্সি আপনি কোড করা হলো ডকুমেন্টে, এটা আসলে কারেক্ট করার সুযোগ নেই এবং ডিসক্রিপেন্সি ওইভাবেই ছিল, ডিসক্রিমিনেন্ট ডকুমেন্ট হিসেবে ছিল, বাট ইস্যুইং ব্যাংক ডিসক্রিমিনেন্টটা ওয়েভ করে দিল, তখন আসলে কনফার্মিং ব্যাংক কি করতে পারে? আসলে কনফার্মিং ব্যাংক ইজ নট বাউন্ড টু রিইনস্ট্যান্ট ইটস কনফার্মেশন, অর্থাৎ সে কনফার্মিং ব্যাংক চাইলে সে কিন্তু তার যে দায়িত্ব সে দায়িত্ব পালন না করতে পারে, অথবা কনফার্মিং ব্যাংক মে রিইনস্ট্যান্ট ইটস কনফার্মেশন উইথ দ্য ফার্দার রিকোয়েস্ট কনসেন্ট ফ্রম দ্য ইস্যুইং ব্যাংক, অর্থাৎ ইস্যুইং ব্যাংক যদি তাকে রিকোয়েস্ট করে বা ইস্যুইং ব্যাংকের কনসেন্ট নিয়ে কিন্তু সে তার কনফার্মেশনের যে দায়িত্ব সেটা সে পালন করতে পারে। অর্থাৎ এই ধরনের ঘটনার ক্ষেত্রে ডিসক্রিমিনেন্ট ডকুমেন্ট যদি শেষ পর্যন্ত এটা কিউর করা না হয় এবং ওয়েব করা হয় ইস্যুইং ব্যাংকের মাধ্যমে, কনফার্মিং ব্যাংক চাইলে সে তার দায়িত্ব পালন নাও করতে পারে, এবং যদি সে চায় ইস্যুইং ব্যাংকের রিকোয়েস্টে সে কিন্তু দায়িত্ব পালন করতেও পারে। এটা সম্পূর্ণ কনফার্মিং ব্যাংকের উপর ছেড়ে দেওয়া আছে। এবং এটা যদি এমন হয় যে লেটেস্ট প্রেজেন্টেশনের যে ডেট থাকে, লেটেস্ট প্রেজেন্টেশন ডেটের আগে কিউর করা হলো না, পরে হলো, কিংবা করাই হলো না এবং এটা নন কমপ্লেইন্ট প্রেজেন্টেশন হিসেবেই থাকলো, তাহলে এটা আসলে কনফার্মিং ব্যাংকের উপর এটা তার ডিসাইড করার উপর তার ফ্রি করে দেওয়া হয়েছে তাকে, সে তার কনফার্মেশনের যে অ্যাক্ট সে করবে কি করবে না তার উপর। এবং এই ডিসক্রিপেন্সি যদি পরবর্তীতে অ্যাপ্লিকেন্ট বা ইস্যুইং ব্যাংকের মাধ্যমে ওয়েব করা হয়, এটা আসলে সম্পূর্ণ তার উপর ছেড়ে দেওয়া হয়েছে। সেই সিদ্ধান্ত নেবে যে আমি আসলে কনফার্মেশন হিসেবে, কনফার্মিং ব্যাংক হিসেবে আমি আমার দায়িত্ব পালন করব কি করব না, সম্পূর্ণ তার নিজের রিস্কে সে সেটা করবে। তো আমরা এতক্ষণ আর্টিকেল 8 এর দুটা ভিডিও আমরা আলোচনা করলাম, কনফার্মিং ব্যাংক কি, কনফার্মেশন কি, কে কি কার দায়িত্ব কখন কিভাবে পালন করছে, সাব আর্টিকেলগুলো নিয়ে আমরা কথা বলেছি। আশা করি আপনাদের ভালো লেগেছে। তো সবাইকে আমার ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবার প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা। সবাই দোয়া করবেন এবং নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।